একজন মানুষ অন্ধ হলে বা তার দৃষ্টিশক্তি কমে যেতে থাকলে তিনি বুঝতে পারেন এই পৃথিবীটা তার কাছে আলোহীন হয়ে যায়। আমরা কেউই চাই না আমাদের চোখের আলো আস্তে আস্তে ফুরিয়ে যাক। আজ বিশ্ব দৃষ্টি দিবস। অন্ধ মানুষ বা চোখের ক্ষতি যাদের হচ্ছে তাদেরকে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের বিষয় দিয়েছি আমরা আপনার চোখকে ভালোবাসুন। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট, ফ্যাকো ও গ্লুকোমা বিশেষজ্ঞ, বাংলাদেশ আই হসপিটাল অ্যান্ড ইনস্টিটিউট। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জি, আপনাকে ধন্যবাদ। এবং সেই সাথে এখন টিভির আরোগ্য নিকেতন অনুষ্ঠান যারা দেখছেন শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠান শুরু করবার আগে আমি জানিয়ে দিতে চাই আমাদের অনুষ্ঠানটি সহযোগিতা করছে অপসন ইন ফার্মা। স্যার, আপনার কাছে জানবো যে আমরা বোধহয় বেশ কিছুদিন পর চোখ নিয়ে প্রোগ্রাম করছি, দৃষ্টি দিবস। জি, আমার একটি অভিজ্ঞতা ছিল যে আমি একবার প্রথম একটা অফিসকে জিজ্ঞেস করলাম, একটা হসপিটালকে, যে দৃষ্টি দিবসে কি নিয়ে রিপোর্ট করা যায়। উনি বললো যে আপনারা আরোপি নিয়ে করেন। এটি আচ্ছা, মানে এটা এমনভাবে একটা শিশুই অন্ধত্ব নিয়ে পৃথিবীতে আসে। আমি তারও আগে আপনার কাছে জানতে চাইবো যে দৃষ্টি দিবস বাংলাদেশের মানুষের বা সারা পৃথিবীর পরিসংখ্যান আসলে কেমন, মানুষের কি অবস্থায় আমরা জি, আছি? অনেক ধন্যবাদ। প্রথমে যেটা বলবো যে এই যে বিশ্ব দৃষ্টি দিবস যেটা আপনি বললেন, এটা কিন্তু প্রতি বছর অক্টোবর মাসের এই দ্বিতীয় বৃহস্পতিবার হয়। সারা বিশ্বব্যাপী এই দিবসটাকে সেলিব্রেট করা হয়। কারণ হলো, আপনি জানেন যে সারা বিশ্বে এখন অন্ধত্ব এবং প্রায় অন্ধত্ব অনেক লোকে ভুগছেন। আমি যদি পরিসংখ্যানটা দেই তাহলে বলবো গ্লোবালি এখন প্রায় 220 কোটি লোক অন্ধত্ব প্রায় অন্ধত্বে ভুগছেন এবং 110 কোটি লোক অলরেডি অন্ধত্ব বরণ করেছেন। এবং আরও একটা ইন্টারেস্টিং হলো, এর মধ্যে 90% হলো অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেস, মানে যেটা এড়ানো যেত, এই অন্ধত্বটা এড়ানো যেত। 90%। এবং এর মধ্যে 90% হলো ফ্রম লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজ থেকে, লাইক বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এরকম। তো এই সব দেশ থেকে হচ্ছে। এবং আমাদের এলাকাতেই কিন্তু অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেসটা আমরা অ্যাভয়েড করতে পারছি না বিভিন্ন কারণে। তো সারা বিশ্বব্যাপী এটা সেলিব্রেশন করা হচ্ছে। বাংলাদেশেও অনেক বছর ধরেই করা হচ্ছে। যেটা আপনি বলছিলেন যে আপনার চোখকে ভালোবাসুন, লাভ ইউর আইজ, এটা হলো এবারকার প্রতিপাদ্য বিষয় বাংলাদেশে, সব সারা বিশ্বে আর কি। এবং প্রতি বছরই কিন্তু তারা বিভিন্ন রকম স্লোগান দেন। যেমন ধরুন, গত বছর ছিল শিশুকে বলেছে শিশু আপনার চোখকে ভালোবাসো। এর আগে ছিল সার্বজনীন চক্ষু স্বাস্থ্য, এরকম মানে আপনার ওয়ার্ক প্লেসে চক্ষু স্বাস্থ্য, এরকম নানা রকম স্লোগান দিয়ে তারা এই দিবসটাকে পালন করার চেষ্টা করে। আসলে এইটাই হলো এই দিবসটার মূল বিষয়, যে আমরা মানুষকে সচেতন করতে চাই যে কিভাবে অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেসটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। আক্রান্ত মানুষদের যে সোর্সের কথা বললেন, কোন অঞ্চলে বেশি, সেখানে লোয়ার এবং মিডল ইনকাম কান্ট্রির কথা বলছেন, মানে এই ধরনের দেশের সাথে সম্পর্কটা কেন আসলে বেশি অন্ধ? ডেফিনেটলি, কারণ আমাদের দেশে তো মানুষ চোখের সেবার নিতে অনেকে যেতে পারেন না, অনেকে টাকা পয়সা অভাবে যেতে পারেন না, অনেকে জানেন না, সচেতন নয়। এই ওয়ার্ল্ডের লোকজন তো এইটাই সমস্যা, যে তারা হয়তো শিক্ষিত না ওরকম, তাদের অনেকের টাকা পয়সার অভাব আছে, যে কারণে তারা আই কেয়ারটা নিতে পারেন না। আমি বলবো না যে আই কেয়ার ডেলিভারির সমস্যা আছে, কারণ আই কেয়ার ডেলিভারিতে আমি বলবো বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে আছে। আমাদের কিন্তু সকল ধরনের চিকিৎসা বাংলাদেশে আছে, ইনভেস্টিগেশনস আছে, কিন্তু সমস্যা হলো সচেতনতার অভাব। হ্যাঁ, কিছু রোগ আছে, যেমন ধরেন গ্লোকোমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ক্যাটারাক্ট, এগুলো কিন্তু মানুষ সচেতন হলেই প্রিভেন্ট করা সম্ভব করতে পারে, কিন্তু সচেতন না হলে কিন্তু অন্ধত্ব এড়ানো যায় না। স্যার, বাংলাদেশে যেসব এনজিও কাজ করে, বড় বড় এনজিও বা ছোট পর্যায়ের এনজিও, আমরা দেখেছি যে তারা অন্য রোগ নিয়ে খুব বেশি কাজ না করলেও আপনি দেখবেন যে চোখ নিয়ে, রাইট, মানে এইটা আসলে কতটা আমাদেরকে হেল্প করছে। যেমন আমি গাকের কথা জানি, বা আরো অনেকগুলো নাম আপনি জানেন, তারা কিন্তু ওই ছানি অপারেশন করে দিচ্ছে, একেবারে প্রত্যন্ত অঞ্চলে গাড়ি নিয়ে যাচ্ছে, মানুষদেরকে গ্রাম থেকে নিয়ে এসে হাসপাতালে নিয়ে আসছে। এটি আসলে কতটা আমাদের উপকার করছে? ডেফিনেটলি অনেক উপকার করছে, কারণ সরকারের পক্ষে, বাংলাদেশ আই হসপিটাল এটা নিয়ে কাজ করে, আমি জানি। সরকারের পক্ষে তো সারা দেশের মানুষকে চিকিৎসা দেওয়া আসলে আমাদের দেশের মতো দেশের জন্য কঠিন। কোন রোগের সেখানে যদি আমাদের আই কেয়ার সার্ভিস প্রোভাইডার যারা আছেন, সেটা হতে পারে চোখের ডাক্তার, হতে পারে চোখের ক্লিনিক, হতে পারে চোখের হাসপাতাল, হতে পারে এনজিও যারা চোখ নিয়ে কাজ করছেন, সবাই সম্মিলিতভাবে যদি আমরা এই প্রচেষ্টা চালাই, ডেফিনেটলি বাংলাদেশে অন্ধত্ব অনেকটাই ঘুচানো সম্ভব হবে। আমি একটা আশার কথা বলি যে গত 10 বছরে কিন্তু আমরা অনেকটা এগিয়েছি।
আমাদের যতটা ব্যাকলগ ছিল তার থেকে অনেকটা এগিয়েছি। স্যার, অন্ধত্বের কারণগুলো যদি একটু মোটা দাগে জানতে চাই, আপনি ইতিমধ্যে বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা বলি তাহলে অলরেডি আমরা আলোচনা করেছি। প্রথমে আসে চোখের ছানি, এবং বলবো যে এটা 100 জনের মধ্যে 80 জনই আসলে চোখের ছানির জনিত অন্ধত্ব করেন। দ্বিতীয় হলো গ্লোকোমা, যেটা ইরিভার্সাল ব্লাইন্ডনেস, একবার অন্ধ হলে আর ভালো হন না। তৃতীয় বলবো রিফ্র্যাক্টিভ এরর, শিশু থেকে শুরু করে যদি আমরা চোখের পাওয়ারটা সঠিকভাবে দিতে না পারি তাহলে কিন্তু অনেক অংশে লোক কম দেখেন। এরপর ইম্পর্টেন্ট হলো ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যেটা ডায়াবেটিস থেকে যদি অনিয়ন্ত্রিত থাকে, যদি ডায়াবেটিস চিকিৎসা সত্যিকারে আমরা করতে না পারি যথাসময়ে, তাহলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়ে অন্ধত্ব বরণ করতে পারে। কোন রুট থেকে আসলে বেশি অন্ধ হচ্ছে মানুষ? কারণ ডায়াবেটিসের যেমন ধরেন ARMD একটা আছে, এজেড ম্যাকুলার ডিজেনারেশন, কর্নিয়াজনিত অন্ধত্ব, এগুলো সবগুলোই আসলে অন্ধত্বের কারণ। তবে সবচেয়ে মোটা দাগে বলতে গেলে চোখের ছানি, তারপরে আসে গ্লোকোমা, তারপর সে রিফ্র্যাক্টিভ এরর, তারপরে ডায়াবেটিস, এইভাবে আসলে ক্রমান্বয়ে বলা যায়। ডায়াবেটিসের সংখ্যা যেভাবে মহামারীর আকার ধারণ করছে, আমরা বলি 2 কোটি, এটি অবশ্যই আরো অনেক বেশি। সেখান থেকে কি আসলে সব থেকে বেশি মানুষ চোখের সমস্যায় পড়ছে না নাকি? পড়ছেন, কিন্তু আপনি জানেন যে আপনি যেটা বললেন যে 2 কোটি মানুষ ডায়াবেটিস আক্রান্ত, সবাই তো আর, এবং আপনি জানেন যে সারা বিশ্বে কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশে কিন্তু আমার ডায়াবেটিস রোগের সবচেয়ে বেশি। এখন বর্তমানে প্রায় 1.30 কোটি লোক ডায়াবেটিক রোগে ভুগছেন। তার মধ্যে প্রায় 19 লক্ষ লোক ডায়াবেটিস রেটিনোপ্যাথি অন্ধত্ব বরণ করেছে। আচ্ছা, কিন্তু তার থেকে আপনি বেশি যেটা বলছেন যে ছানিজনিত অন্ধত্ব, ছানি, তারপরে ডায়াবেটিস, তারপরে গ্লোকোমা, সব রোগে কিছু কিছু হচ্ছে। আমরা ছানিজনিত অন্ধত্বের বিষয়ে যদি আরো বিস্তারিত জানতে চাই, যে কেন হচ্ছে, কাদের হচ্ছে, কিভাবে হচ্ছে? ছানির কারণ হলো যে যখন একটা ছানি পড়ে লোকে তো বুঝতে খুব একটা অসুবিধা হয় না। এক চোখে ছানি পড়লো, আরেক চোখে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু নর্মাল কাজ করে। বয়স্ক মানুষদেরই হচ্ছে? বয়স্ক বেশি হয় ছানি, তো সাধারণত বয়স্ক লোকেরই হয়। 60 বছর বয়স থেকে বেশি শুরু হয় সাধারণত, আমি বলবো। কিন্তু কিছু কিছু কন্ডিশন, যেমন ডায়াবেটিস, তাদের কিন্তু 60 বছর আগেই হতে পারে। তাদের কিন্তু 30-40 বছরে ডায়াবেটিস থাকলে ছানি পড়ে যেতে পারে। বা ধরেন কারো চোখে আঘাত পেয়েছেন, উনি আগেই ছানি পড়তে পারে। কারো চোখে ইনফ্লামেশন হয়েছে, আগেই ছানি পড়তে পারে। কারো যদি মনে করেন স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করেছে, স্টেরয়েড একটা ওষুধ আছে, সেখানে ছানি গ্লুকোম হতে পারে। তো কারণ কিছু কিছু আছে, বাট এগুলো সাধারণত কম। বেশিরভাগ ক্ষেত্রে হলো 60 বছরের পরে বয়সজনিত ছানিটা বেশি আমরা পাই। কিন্তু এই ছানি একটা মানুষকে অন্ধ করে দিতে কতদিন সময় নেয়? বা উনি তো এটা তো বুঝতে পারার কথা, আমার হাতে পায়ে না বুঝলে আমি চোখে তো অন্তত বুঝতে পারি। আপনি ঠিকই বলেছেন, আসলে পাওয়ার কথা, কিন্তু হয় কি, মানুষ যখন দেখে যে আমি আরেক চোখ দেখতে পাচ্ছি, উনি চলতে থাকেন। আচ্ছা, আমি চলছি ঠিকই আছে। ইভেন আমার কাছে যখন আসছেন, আমাদের গ্রামের ভাই বোন অনেকে আসেন, এসে বলে আমি তো দেখতে পাই। আমি পরীক্ষা করে দেখলাম যে উনি কয়েক হাত দূরে দেখতে পায়। পড়াটা 7 লাইনের চার্ট যেটা আমরা পড়াই, 7 লাইনের 1 লাইনও দেখতে পারেন না। উনি কিন্তু কয়েক হাত দূরে দেখতে পায়। ওনাকে আমি দেখতে পাই, আমি চলে যাই। যেমন আপনি দেখেন যে যেদিন আমাদের খুব বেশি ঘুম হয় বা চোখে অনেক ময়লা জমে যায় বা চোখ ফুলে যায়, তখনও তো আমি আসলে দেখতে পাই, কিন্তু এই দেখাটা তো কোয়ালিটি দেখা না। আবার ধরুন একজন পাইলট, উনি 7 লাইনের 6 লাইন পড়তে পারছেন, 1 লাইন পারেন, উনি বলে আমি তো কম দেখতে পাচ্ছি, কারণ আমার প্লেন চালাতে সমস্যা। সুতরাং ডিপেন্ড করে কাকে আমি দেখছি। তো বেশিরভাগ ক্ষেত্রে বুঝতে পারেন না, একটা বিষয়। আরেকটা বিষয়, মনে করেন যে ছানি হয়েছে, ঠিক আছে, যখন পেকে যাবে তখন আমি ডাক্তারের যাবো, অপারেশন করে নিব, কিন্তু হয়তো আশা হয় না। আমি বললাম যে এই জার্নিটা কতদিনের, একটা মানুষ কতদিন পর্যন্ত সহ্য করে থাকে? এটা আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি যে আমি একজনকে অপারেশন করেছি 2005 সালে। 20 বছর পর আমার কাছে বলছেন যে আমি আরেক চোখে করব। তার মানে তখনই তাকে বলা ছিল আরেক চোখ করবেন আপনি, কিন্তু করেন নাই। উনি কেন করেন নাই? এই চোখে ভালো দেখেন। আচ্ছা, তারপর আমি দেখলাম যে তার চোখটা ছানিটা পাথরের মতো হয়ে গেছে, পাকতে 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 এত বেশি ম্যাচিউর হয়ে গেছে যে পাথরের মতো হয়ে গেছে। মানে ফেকো মেশিনে ফেকো করাটা ডিফিকাল্ট, তার এমন একটা পজিশন চলে গেছে আর কি। তো মানুষ তো উনি, আমি জিজ্ঞেস কেন আসেন নাই, স্যার আমি তো দেখতে পাই, আমি তো সবই দেখতে পাই। আপনি এক চোখে দেখতে পারেন, আল্লাহ তাআলা আমাদেরকে 2 চোখ কেন দিয়েছেন? 2 চোখ দিয়ে তো দেখতে হবে। বলেন না, আমি ভালো দেখতে পাই, এই জন্য আমি আসি নি। তো যাই হোক, এরকম অনেকে ভুল করেন। এটা বলতে পারেন যে সচেতনতার অভাব আছে এসব লোকের। হয়তো তার টাকা পয়সা আছে, শিক্ষাও আছে, তো সচেতনতাটা নাই। বা অনেকের আছে টাকা পয়সার অভাবে উনি গ্রাম থেকে যেতে পারেন না, এমনভাবে গ্রামে কাজ করেন, কৃষকের কাজ করেন, যে উনি একদিন মিস করলে তার হয়তো ক্ষতি হবে। হয়তো উনি যদি শহরে যেতে পারছেন না বা গ্রামে যেতে পারছেন না, যেখানে তার চোখের একটা চিকিৎসা হবে বা একটা অপারেশন হবে, যাতে এটা মূল কারণ। এই জন্য আপনি যেটা বলছেন যে এই যে এনজিওরা কিন্তু কি করে, গ্রামে গঞ্জে যায়, গিয়ে কৃষক থেকে সবাইকে বেছে নিয়ে আসে ঢাকা শহরে বা অন্যান্য শহরে, এনে সেখানে অপারেশনটা করেন। তো এই জিনিসটা কিন্তু মানে করলে উপকার হচ্ছে কি, বাংলাদেশের সার্জিক্যাল রেটটা বেড়ে যাচ্ছে। আপনি জানেন বাংলাদেশে এখন 2,500 পার মিলিয়ন, মানে 10 লাখে 2,500 সার্জারি মাত্র ওখানে হচ্ছে।
তো এইটা কিন্তু আমরা আশা করছি 2030 সালে 5,000 হয়ে যাবে। তো এর কারণ হলো যে এই যে বিভিন্ন লোকে কাজ করছে, করে করে ক্যাটারাক্ট সার্জারিটা বাড়ানো হচ্ছে, তাতে করে ক্যাটারাক্ট সার্জিক্যাল রেট বা সিএসআর যেটা আমরা বলি এটা বাড়ছে কিন্তু বাংলাদেশে। কিন্তু স্যার আমি যদি জানতে চাই চিকিৎসার বিষয়ে, একটা হচ্ছে যে আমি ঠেকিয়ে দিব মাঝপথে, আমার ছানি হবে না, এটি একটি বিষয়। আর একটা হচ্ছে যে চোখের ছানি অপারেশনের জন্য সর্বোচ্চ যে চিকিৎসা সারা পৃথিবীতে হচ্ছে, আমি সেটি দিতে পারছি কিনা। হ্যাঁ, ধন্যবাদ। আপনি যেটা বলেছেন যে ঠেকিয়ে দিব মাঝপথে, এটা খুব একটা সুযোগ নেই। কারণ সানি যদি পড়ে বয়সজনিত, সাথে বয়সের সাথে রিলেটেড, আপনি বয়স্ক যদি থামাতে না পারেন, সানিকেও থামানো আসলে সম্ভব হয় না। কিন্তু যদি চোখের কারো স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করছেন, ইনফেকশন হয়েছে, এসব ক্ষেত্রে কিন্তু আমরা করতে পারি যে আমরা স্টেরয়েডটা বন্ধ করে দিলাম, ইনফেকশনটা কন্ট্রোল করলাম, তাহলে সানিটা একটু দেরি করে পড়তে পারে। আর যেটা বলছিলাম ডায়াবেটিস থেকে সানি হয়, ডায়াবেটিসে কিন্তু আপনি জানেন প্রায় 6 গুণ সানি বেশি হতে পারে। কিন্তু কেউ যদি ডায়াবেটিস কন্ট্রোলে থাকে তাহলে সানির একটা একটু কমে যায়, এইভাবে ঠেকানো যেতে পারে। আচ্ছা, কিন্তু বয়স যে সানিটা যেটা 65 বা 60 বছরের পরে হয়, সেটা কিন্তু সাধারণত বয়সের কারণে হয়ে থাকে, ঠিক ঠেকানো যায় না। তবে এটা ঠিক ভালো কথা হলে আসার কথা হলো এই যে খুব ভালো চিকিৎসা বাংলাদেশে আছে, যেটা আমরা বলি গোল্ড স্ট্যান্ডার্ড ফ্যাকো সার্জারি, যেটা আমরা চোখের ছানির জন্য করছি এখন। তো এটা বাংলাদেশে প্রায় প্রতিটি ডিস্ট্রিক্ট শহরে আছে, ঢাকাতে তো আছেই, চিটাগাংয়ে আছে, সব জায়গায় আছে। এবং আরও খুশি হবেন যে ইন্টারন্যাশনালি সবচেয়ে আধুনিক যে চিকিৎসা সানির চিকিৎসা, লেজার ক্যাটারাক্ট সার্জারি, সেটা কিন্তু বাংলাদেশে বেশ কয়েকটি হাসপাতালে বা আমাদের যে হাসপাতাল বাংলাদেশ হাসপাতাল সেখানে আছে। তো সেটা আমরা করতে পারছি, কিন্তু অনেক বেশি খরচ হতো না। না, ডেফিনেটলি লেজার ক্যাটারাক্ট সার্জারি অনেক খরচ হবে। ফ্যাকো সার্জারিটা বেশ খরচ। সাধারণ আপনি যদি বলেন সাধারণ একটা সানি অপারেশন আছে, তার নাম হলো SICS, এটা হলো স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি। এখানে কোনো ফ্যাকো মেশিনের প্রয়োজন নাই, কোনো লেজার মেশিনের প্রয়োজন নাই। এখানে সিম্পল কিছু ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা একটা গ্রুপ করি, 6 মিলিমিটার গ্রুপ করে চোখের ভিতরে পুরো লেন্সটাকে আসলে আমরা তুলে নিয়ে আসি। আনার পরে আমরা একটা হার্ড লেন্স চোখের ভিতরে ইমপ্ল্যান্ট করে দিই, লোকে দেখতে পারে। এটা কিন্তু গ্রামে গঞ্জে প্রচুর হয়, ক্যাম্পে প্রচুর হয়, এনজিওরা প্রচুর এই অপারেশনটা করে থাকেন। এতে খরচ খুবই কম, কিন্তু দেখাটা মোটামুটি ভালো। বাট আমি বলবো না গোল্ড স্ট্যান্ডার্ড। গোল্ড স্ট্যান্ডার্ড ফ্যাকো সার্জারি, যেখানে আমরা একটা ছোট্ট ছিদ্র করি 2 মিলিমিটার, ছিদ্র করে চোখের ভেতরে ঢুকে আমরা লেন্সটাকে ভাগ করি 2 ভাগ 4 ভাগ 8 ভাগ করে চুষে নিয়ে আসি। তারপর ওই ছোট ছিদ্রের ভিতর দিয়ে আমরা একটা ফোল্ডেবল লেন্স যেটা চোখের মধ্যে প্রবেশ করিয়ে দিই। এটার কোয়ালিটি অবশ্যই ভালো হয়, দেখার কোয়ালিটি ভালো হয়, রিহ্যাবিলিটেশন ভালো হয়। আপনি তো এই সোসাইটির সভাপতি ছিলেন। জি, মানে তখন তো আরেকটু বৃহৎ পরিসরে আসলে দেখা যায়। মানে এই সোসাইটি, মানে এই পরিস্থিতির উন্নয়নে মানে আপনারা কি করেছেন? অনেক ধন্যবাদ প্রশ্নটির জন্য। আমরা ডেফিনেটলি প্রথম কাজ যেটা করেছি, বাংলাদেশে আপনি জানবেন যে চোখের ডাক্তার মাত্র 1500, সেখানে স্থানীয় অপারেশন করতে পারেন এরকম সংখ্যা খুব বেশি না, হয়তো হার্ডলি 400 বা 500। আচ্ছা, এদেরকে আমরা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছি। এই আমাদের সোসাইটি যেটা আছে, বাংলাদেশ ক্যাটারাক্ট অ্যান্ড রিফ্র্যাক্টিভ সার্জন সোসাইটি, ক্যাটারাক্ট সোসাইটি যেটা বললেন, আমরা চেষ্টা করেছি অনেক কয়েকশো ডাক্তার কিন্তু আমাদের মাধ্যমে, আমাদের প্রচেষ্টায় ট্রেন্ড হয়ে তারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় গিয়ে এই স্থানীয় অপারেশন করছেন। এটা আমাদের একটা বড় কাজ হয়েছে। আমরা মাঝে মধ্যে CME করি, এই ট্রেনিং দিই যে কীভাবে আরও ভালো চিকিৎসা দেওয়া যেতে পারে। তৃতীয় হলো আমাদের মাধ্যমে কিন্তু অনেক ক্যাম্প হয়, যেমন ধরেন বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতাল আমাদের একটা আছে রায়ের বাজারে। সেখানে আমরা কি করি, আমরা আমাদের এই সোসাইটির মাধ্যমে অনেক হেল্প করি, যে তারা ক্যাম্পের মাধ্যমে রোগীরা বিভিন্ন গ্রাম থেকে স্ক্রিনিং করে করে ক্যাটারাক্ট নিয়ে আসছেন এনে অপারেশন। এটাও কিন্তু আমাদের সোসাইটির মাধ্যমে আমরা করেছি। সর্বোপরি যেটা আমরা করেছি, যেটা আমরা আজকে বলতে চাই, যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনারের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করেছি। আমরা জুন মাসে প্রতি বছর এই ক্যাটারাক্ট সচেতনতার মাস উদযাপন করি 1 মাস ধরে। এবং কি করি আমরা, এই মাসে আমরা বিভিন্ন হাসপাতালে বিভিন্ন পোস্টারের মাধ্যমে মানুষকে জানাই যে আপনি এই মাসে আসুন, আপনার ইনভেস্টিগেশন থেকে শুরু করে অপারেশনটা আমরা অনেক কম খরচে করে দিব বা একটু ডিসকাউন্ট দিয়ে করে দিব, যাতে করে মানুষ আগ্রহী হয়, সচেতন হয়। যে একজন করতে চাচ্ছিলেন না, কিন্তু উনি দেখলেন যে আমি এখানে 25% ডিসকাউন্ট পাচ্ছি, আছে করে ফেলি। এইভাবে কিন্তু আমরা এইভাবে করেছি। তো এখনও যারা আমাদের সমিতিতে যারা এখন প্রেসিডেন্ট আছেন, আমরা অ্যাডভাইজার হয়েছি, বাট স্টিল আমরা ওয়ার্কিং ফর দ্যাট। আমরা ইনশাল্লাহ এটা চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে করে উদ্দেশ্য একটাই, যে বাংলাদেশের যেন চোখের ছানির জন্য একজন অন্তত বরণ না করতে হয়। একই সঙ্গে স্যার আপনি বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির সভাপতি ছিলেন। আমার দেখা বাংলাদেশে আমরা বলি 46 বা 50 বা এর অধিক সোসাইটি আছে চিকিৎসার বিভিন্ন বিভাগের। যেমন OGSকে আমরা খুব ভাইব্রেন্ট দেখি, আমরা গ্লুকোমা সোসাইটিকে দেখেছি সব থেকে বেশি আপনারা
খুবই মানে অনেক সময় আমি এটাও বলার চেষ্টা করেছি যে গ্লুকোমা কি আসলে এত মানুষের সমস্যা যতটা ভাইব্রেন্ট আপনারা? আমি জানতে চাই যে গ্লুকোমা কি, এটি আরেকবার একটু মানুষদেরকে আপনি জানাবেন, এবং এই কারণে অন্ধত্বের পরিসংখ্যান বা হার আপনাকে বাংলাদেশে অনেক কেমন? ধন্যবাদ বিষয়টা উত্থাপন করবার জন্য। গ্লুকোমা এমন একটা চোখের রোগ যেখানে কেউ যদি অন্ধত্ব বরণ করে সেটা ফেরানো যায় না। ইট কজেস ইররিভার্সিবল ব্লাইন্ডনেস। সব থেকে ভয়ের জায়গা ভয়ের জায়গায় এখানে। ক্যাটারাক্ট যেমন এতক্ষণ আমরা আলোচনা করছিলাম, কারো ক্যাটারাক্ট হয়েছে, যেটা আমি বলছিলাম যেমন পাথরের মতো হয়ে, তারপর কিন্তু চিকিৎসা উনি ভালো হয়ে গেছেন, উনি ভালো হয়ে গেছেন। কিন্তু গ্লুকোমা যদি অন্ধত্ব নিয়ে আমার কাছে আসছেন, উনি তো আর ভালো হবেন না। সেই জন্যে গ্লুকোমাকে প্রিভেন্টেড করার জন্যে সচেতন বেশি করতে হয়। বটে। এবং সেজন্য আপনি জানেন যে বাংলাদেশ, আপনি যেটা বললেন যে বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির আমি প্রেসিডেন্ট ছিলাম, সারা দুনিয়াতে প্রায় 110টা কান্ট্রি আছে যেখানে তাদের ন্যাশনাল সোসাইটি আছে। সারা বিশ্বে আছে বিশ্ব গ্লুকোমা সোসাইটি, এবং বিশ্ব গ্লুকোমা কনফারেন্স হয়, আমরা সেখানে অ্যাটেন্ড করি, আমরা সেখানে যাই, আপনি যারা বলছিলেন। তো মূল কথা হলো যে সচেতন করবার জন্য আমাদের সোসাইটি প্রচুর কাজ করেছে। গত 2007 সালে আমরা এস্টাবলিশড হয়েছে বাংলাদেশে। এরপর থেকে এই পর্যন্ত আমরা কিন্তু বাংলাদেশে বিভিন্ন জেলা, বিভিন্ন থানাতে পর্যন্ত আমরা এই কর্মশালা থেকে শুরু করে গ্লুকোমার উপরে আলোচনা করি, মানুষকে ক্যাম্পের মাধ্যমে গ্লুকোমা রোগকে বাছাই করার চেষ্টা করি। প্রতি বছর আপনি জানেন যে মার্চ মাসে 1 সপ্তাহব্যাপী গ্লুকোমা অ্যাওয়ারনেস উইক পালন করা হয়। তো তখন আমরা কী করি, আমরা বিভিন্ন জায়গায় পোস্টার দেই, রেডিও টেলিভিশন প্রোগ্রাম করি, সিম্পোজিয়াম করি, সাংবাদিক সম্মেলন করি, করে মানুষকে জানাই যে এই গ্লুকোমা রোগটা এরকম, আপনি আসবেন, এটা 25 বছর পরে সাধারণত বেশি হয়, সুতরাং আপনারা এসে ডাক্তারকে বলবেন। এই করতে করতে দেখেন মানুষ কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করে এখন, স্যার আমার চোখে গ্লুকোমা নাই তো। এই যে অ্যাচিভমেন্ট আমরা করেছি, এটা কিন্তু বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির উদ্যোগে হয়েছে। এবং আপনাকে একটা খবর দিই যে আপনার মাধ্যমে মানুষ জানা যে বাংলাদেশ গ্লুকোমা সোসাইটিটা সার্ভে করেছে, যারা গভর্নমেন্ট পর্যায়ে হয়নি আমাদের দেশে, এটা আমরা করেছি। সেটা হলো যে বাংলাদেশের গ্লুকোমা লোকের সংখ্যা কত। আমরা দেখেছি আমাদের সার্ভেতে বাংলাদেশে প্রায় 3.8% লোকে গ্লুকোমা রোগে ভুগছেন। অনেক লোক। এবং হিসাবে আমাদের 35 বছর পরে যদি হয় 22 লক্ষ লোক গ্লুকোমা রোগে ভুগছেন। আরও মারাত্মক হলো যে গ্লুকোমা সাসপেক্ট যাদেরকে বলি, যাদের গ্লুকোমা হওয়ার সম্ভাবনা রয়েছে, এর সংখ্যা হচ্ছে 10%, মানে অনেক অনেক সংখ্যা। তো এদের যদি আমরা সঠিক সময়ে ডায়াগনোসিস আনতে পারি, যারা গ্লুকোমা সাসপেক্ট বলতে বোঝাচ্ছি কারো চোখের প্রেশারটা বেশি আছে, কারো চোখের মধ্যে নার্ভের একটু ক্ষয়টা বেশি আছে, কি কারো ভিজুয়াল ফিল্ড একটু কমে যাচ্ছে, এই যে যদি সিমটম সাইন থাকে, তাহলে আমরা কি করি, আমরা তাদেরকে ইনভেস্টিগেশন করি করে আমরা তাদেরকে গ্লুকোমা হয়েছে কিনা, অ্যাটল হলে কত পার্সেন্ট ওনার ড্যামেজ হয়েছে, তাকে কি আমরা কি চিকিৎসা দিব, এই ব্যাপারেগুলো আমরা নির্ণয় করি। তো তখন যদি উনি চলে আসেন, তখন আমরা তাকে হয়তো ড্রপস দিয়ে চিকিৎসা করছি, বা কারো কারো লেজার লাগে, লেজার দিয়ে চিকিৎসা করছি, বা কারো কারো হয়তো সার্জারি লাগে অ্যাডভান্স পর্যায়ে, গ্লুকোমা সার্জারি, সেগুলো আমরা করছি। তো এই যে বাংলাদেশ গ্লুকোমা সোসাইটির মাধ্যমে আমরা সচেতন করছি, এতে আমি মনে করি বাংলাদেশের অনেক মানুষ সচেতন হয়েছে। এবং এমনি সাধারণভাবে চোখ দেখাতে গেলে, পাওয়ার চেক করতে গেলে, মানে কেউ কেউ বলে যে আমার গ্লুকোমা আছে। আমি আপনি যেটা বললেন, আমরা আসলে রোগীদেরকে বলি সবসময় যে গ্লুকোমা হয় কখন, সাধারণত 35 বছর পরে। কিন্তু 35 বছর আপনি দেখবেন যে সবাই একটু চোখে কম দেখে, কাছে কম দেখা, আমরা বলি চালসে বা প্রেসবায়োপিয়া চেঞ্জ হয়। তখন আমরা বলি যখন ওই সময়টা আপনি যাবেন, ঠিক তখনই কিন্তু গ্লুকোমা ধরা পড়ার সময়, তখনই ডাক্তারকে বলবেন যে আপনার গ্লুকোমা আছে কিনা চেক করে দেবেন। ফরচুনেটলি আজকাল আমরা যখন রোগী দেখি, দেখবেন যে আমরা প্রথমে চোখের প্রেশারটা মাপি, চোখের পাওয়ারটা মাপি, তারপরে অ্যাসিস্ট্যান্ট ডাক্তার দেখে, সে কিছু কিছু পরীক্ষা করে, তারপরে আমার কাছে আসে। তো দেখা যায় কি আমাদের কিন্তু এই প্রায় আধা ঘন্টা ধরে চোখের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে গ্লুকোমা টেস্ট হয়ে যায়। তো যে কারণে অ্যাটলিস্ট বড় বড় হাসপাতালগুলো যখন রোগীরা আসেন, উনি যদি নাও বলেন আমাকে, অটোমেটিক্যালি আমরা চেক করে দিই যে তার গ্লুকোমা আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। স্যার, আমরা সাদা চোখে যেটি দেখি যে শিশুদের মধ্যে চোখের দৃষ্টি স্বল্পতা পরিমাণ খুব বেশি, আমরা বাসে, ট্রেনে, বিশেষ করে স্কুলে শিক্ষকরা সবার আগে ধরে ফেলেন যে বাচ্চা দেখতে পাচ্ছে না। মানে এই কারণটা কেন বাড়ছে, এবং এটা অফিসিয়ালি এটাকে আপনি কিভাবে নাম দেন, মানে এটা কি ধরনের রোগ? জি, অনেক ধন্যবাদ, আপনি খুব গুরুত্বপূর্ণ বিষয়টা উত্থাপন করলেন। এটাকে বলা হচ্ছে রিফ্র্যাক্টিভ এরর, যেটা আমরা বলেছি কিন্তু যে বাংলাদেশের তৃতীয় কারণ বলা যায় এটাকে, যে অন্ধত্ব বা প্রায় অন্ধত্বের একটা কারণ। এটা হয় কি, যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে, তার চোখে হয়তো একটু রিফ্র্যাক্টিভ এরর থাকতে পারে, চোখের পাওয়ার থাকতে পারে, সেটা হতে পারে মাইনাস পাওয়ার, হতে পারে প্লাস পাওয়ার, হতে পারে সিলিন্ডার পাওয়ার, কিন্তু এই বিষয়টা অনেক সময় গুরুত্ব দেওয়া হয় না। যখন শিশু যাচ্ছে স্কুলে, হয়তো অনেক সময় স্কুলের শিক্ষক দেখতে পাচ্ছেন যে তার বোর্ড দেখতে পাচ্ছে না,
তখন তিনি হয়তো আমাদেরকে পাঠান বা গার্জিয়ানদেরকে বলেন। কিন্তু আমরা যদি এই প্রোগ্রামটা জাতীয় পর্যায়ে দিতে পারি যে কোনো শিশু যখন স্কুলে ঢুকবে 4 বছর বয়সে, তার আগে যেন তার রিফ্র্যাক্টিভ এরর বা চোখের টেস্টটা করে নেওয়া হয়। আচ্ছা, চোখের পরীক্ষাটা যদি করা হয় তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে। যেমন ধরেন তার চোখের মাইনাস পাওয়ার আছে কিনা, তার চোখের প্লাস পাওয়ার আছে কিনা, তার চোখের সিলিন্ডার আছে কিনা, তার চোখটা স্কুইন্ট আছে কিনা, অনেক সময় টেরা চোখ কিন্তু ছোটবেলায় ধরা পড়ে, তার চোখে জন্মগত সানি আছে কিনা, তার চোখে জন্মগত গ্লোকোমা আছে কিনা, তার চোখে আরোপি রেটিনোপ্যাথি প্রিম্যাচুরিটি যেটা বলছেন প্রথম দিকে, যে এই রোগটা আছে কিনা। তো এরকম নানা রোগ কিন্তু ছোটবেলায় ধরা পড়া সম্ভব। যদি আপনি প্রথম দিকে এই রোগটা ডায়াগনোস করতে পারা যায় তাহলে এই শিশুটি সারা জীবন ভালো থাকবেন। এবং এই যে অনেকে বলে যে লক্ষ্মী টেরা হয়েছে, লক্ষ্মীটা কেন হয়? অনেকে রিফ্র্যাক্টিভ এররের কারণে অনেক সময় হয়। হয়তো একটা চোখে উনি খুব ভালো দেখছেন, বাচ্চাটা ভালো দেখে, আরেক চোখে তো -7 পাওয়ার, এ চোখে 0, ও চোখে তো ব্রেন দেখবে না। তখন কি হয়, ব্রেন অটোমেটিক্যালি এক চোখের উপর ভরসা করে, আরেক চোখটা অলস পর্যায়ে চলে যায়, আচ্ছা, একদিকে বেঁকে যায়। আপনি যেটি একটি শব্দ বললেন যে চোখ ধীরে ধীরে যে এক সেন্টারের দিকে আসে, মানে সেটা কি জন্মের পরে ধীরে ধীরে হতে পারে? জন্মের পরে সাধারণত যেটা আমরা বলি বাইলেটারাল যে ভিশনটা হয়, দুই চোখের সমন্বয়ে বিএসবি, বাইলেটারাল সিঙ্গেল ভিশন যেটা হয়, এই ভিশনটা কিন্তু দুই চোখে ভালো থাকলে হয়। যদি দুই চোখের পাওয়ার আলাদা আলাদা হয়ে যায় তাহলে কিন্তু হবে না এটা। তখন ডাবল ভিশন দেখবে, ডিপ্লোপিয়া হবে, তখন একটা চোখ দূরে সরে যাবে, আমরা বলি স্কুইন্ট হয়ে যাবে। এবং এই যখন উনি গুরুত্ব দিবেন না তখন ওই চোখটা কিন্তু আস্তে আস্তে লেজিয়ায় বা অলস চোখ হয়ে যাবে, আমরা বলি অ্যাম্বলাপিয়া, এগুলো হয়ে যায়। স্যার, আপনি পরীক্ষা নিরীক্ষার কথা বলছিলেন, আমি যদি বয়স ভেদে আপনার কাছে জিজ্ঞেস করি, 35-এর পরের গল্প একরকম, জন্মের পরের গল্প একরকম। আমরা এখন যেমন দেখি যে একটি শিশু জন্মগ্রহণ করার পরে একটি অবধারিতভাবে ভালো হাসপাতালগুলোতে একজন নিউনেটোলজিস্ট দেখছেন, তাকে পরীক্ষা নিরীক্ষা করছেন, বলছেন অনেক প্রবলেম বের হচ্ছে। এরকম একজন সুস্থ বাচ্চার ক্ষেত্রে এবং একই সঙ্গে যারা বড় হচ্ছেন তাদের জন্য কার জন্য কি পরীক্ষা আপনি সাজেস্ট করেন? প্রথম বলো যে যদি কোনো সমস্যা নাও থাকে তাহলেও আমি বলবো যে 1-2 বছর বয়সে একজন শিশুকে দেখানো উচিত যে তার কোনো সমস্যা আছে কিনা। দ্বিতীয় হলো যদি সমস্যা থাকে, যেটা আমি বলছিলাম যে চোখ দিয়ে পানি পড়ছে বা চোখে একটু তাকানো বাঁকা হচ্ছে বা শিশুর চোখটা বড় হয়ে গেছে কোনো কারণে, সে গ্লুকোমাতে এটা হতে পারে, বোপথালমা হতে পারে, এসব কারণে অবশ্যই যে কোনো বয়সে নিতে হবে, সেটা 5 দিনের বাচ্চা হোক বা 10 দিনের শিশু হোক না কেন, তাকে নিয়ে যেতে হবে। আদারওয়াইজ যদি সবচেয়ে হেলদি থাকে, আমি বলবো যে যেটা বলছিলাম আগে, 4 বছর বয়সে প্রি স্কুল যে বয়সটা আর কি, এই বয়সে সকল শিশুকে একটা ম্যান্ডেটরি পর্যায়ে একজন চোখের ডাক্তারকে পরীক্ষা করানো উচিত। তাহলে আমরা অনেক রোগ থেকে আসলে রেহাই পাবো, অনেক রোগ থেকে প্রতিরোধ করা সম্ভব হবে। এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয়। আরেকটা বিষয় হলো যখন বাচ্চা বড় হবে, বড় হতে হতে যখন দেখো সব ঠিক আছে, এরপরে নেক্সট বয়সটা আসলে 30-35 বছর বয়সে আসে, তখন পরীক্ষাগুলো করতে হবে কী কারণে, তার চোখের পাওয়ার লাগছে কিনা, কাছের পাওয়ারটা লাগছে কিনা। তো এই বয়সটা ইম্পর্ট্যান্ট। আর একটা হলো যদি কারো কোনো রোগ থাকে, যেমন ধরেন গ্লুকোমা কারো আছে, ধরা পড়লো, তার ছেলে মেয়েদেরকে কিন্তু, ভাই বোনদের কিন্তু যে কোনো বয়সে পরীক্ষা করতে হবে। যেমন একজন বয়সে 40 বছর গ্লুকোমা ধরা পড়লো, তখন আমরা কী করি, তখন হয়তো আপনার ভাই বোনদেরকে আপনার নিয়ে আসেন, বয়স 20 হতে পারে, জুভেনাইল গ্লুকোমা হতে পারে, অল্প বয়সে গ্লুকোমা হতে পারে, সুতরাং তাদেরকে আপনি নিয়ে আসেন। এই পরীক্ষাটা আমরা করি। আবার অনেকে ধরেন যারা ডায়াবেটিস আছে, বয়স 60 হয়নি এখনও, 50 বছর, মানে 10 বছর ধরে ডায়াবেটিস, তখন আমরা কী করি, আমরা ডাইলেট করে চোখের ভেতরে ডিটেলস দেখি। কেন দেখি? যে তার কিন্তু এই ডায়াবেটিসের কারণে চোখের ভেতরে রক্তক্ষরণ হতে পারে, চোখে ছানি পড়তে পারে, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো যদি রক্তক্ষরণ হয়, আজকাল খুব ভালো আধুনিক চিকিৎসা রয়েছে। চিকিৎসাগুলো হলো যে আমরা যদি ডায়াবেটিসটা কন্ট্রোল করতেই হবে, আমরা কিন্তু চোখে লেজার করে দিতে পারি। চোখে এক ধরনের ইঞ্জেকশন আছে, অ্যান্টি-VEGF ইঞ্জেকশন। কারণ আমরা জানি যে ডায়াবেটিস হলে ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর VEGF রিলিজ হয়, তাতে কি আর নতুন নতুন রক্তনালী তৈরি হয়। আর যে নতুন নতুন রক্তনালী তৈরি হচ্ছে চোখে, এগুলোকে আসলে নর্মাল না, এগুলো হলো অ্যাবনর্মাল, এগুলো ভেঙে ভেঙে যায়, এগুলো মাঝে মধ্যে রাপচার করলে কি ব্লিডিং হয়ে যায় চোখের মধ্যে। তো এই যে ব্লিডিং যাতে না হয় তার জন্য আমরা প্রথম থেকে যদি অ্যান্টি-VEGF ইঞ্জেকশন চোখে দিতে পারি, আজকাল অনেক ইঞ্জেকশন পাওয়া যায়, তাহলে কিন্তু এইগুলো আর রাপচার হবে না এবং ওনার ডায়াবেটিস থেকে রক্তক্ষরণে অন্ধত্ব ঠেকানো যাবে। আমি ডায়াবেটিস প্রসঙ্গে পরে আসব। যেটি অভ্যাস আমাদের, এটা আমাকেও আপনি উদাহরণ হিসেবে নিতে পারেন, যে আমি জানছি আমার চোখের খানিক পাওয়ারের সমস্যা, কিন্তু আমি চশমা ব্যবহার করছি না, বা হচ্ছে ভাল লাগছে না, বা চশমা বারবার হারিয়ে যাচ্ছে, মানে এই চশমা কি আমাকে পড়তেই হবে, এর বাইরে কোনো পথ নাই? অ্যাকচুয়ালি আপনি ঠিকই বলেছেন, এটা অনেকে থাকে যে চশমা পড়তে চান না, কিন্তু কিছু বয়স আছে, যেমন আপনার যে বয়স, এই বয়সে কিন্তু চশমা পড়তে হবে। কারণ
যদি এমন হতো যে আপনার বয়সটা 60, তাহলে আমি বলতাম যে আপনি চোখের ছানি অপারেশন করে একটা ট্রাইফোকাল লেন্স লাগিয়ে দেন। আচ্ছা। তাহলে পরে আপনি একজন 20 বছরের যুবকের মতো আপনি দূরে কাছে মাঝখানে দেখতে পাবেন। কিন্তু সেই বয়সটা আপনার হয়নি। সুতরাং এই বয়সটা আপনার জন্য ভালো হলো এটা। আরও কিছু নতুন নতুন পদ্ধতি তৈরি হয়েছে, প্রেসবিয়ন্ড, যেটা প্রেসবিওপিয়া চিকিৎসা করা হচ্ছে লেজারের মাধ্যমে, সেটা বাংলাদেশে আসছে। তো সেগুলোও করা যেতে পারে, সেটা বিদেশে এখন হয়েছে, বেশ পপুলার। কিন্তু আমি বলবো যে যদি সেফলি বলেন যে একেবারে সাইড এফেক্ট ছাড়া, তাহলে বলতে হবে যে চশমাই ভালো। এই বয়সটা তো অবশ্যই থাকা দরকার। চশমা যারা পড়ছে না, অবহেলা করছে, খুবই কম পাওয়ার, এটা আস্তে আস্তে কতটা ক্ষতির দিকে যায়? ক্ষতি বলতে প্রথম ক্ষতি হলো উনি কিন্তু অনেক সিমটমে ভোগেন। যেমন ধরেন চশমা না পড়লে কি হবে, উনি দেখছেন কম, একটা সমস্যা। দ্বিতীয় হলো ওনার চোখে ব্যথা হবে, মাথা ব্যথা হবে, কিছুক্ষণ পর ওনার টায়ার্ডনেস ডেভেলপ করবে। এগুলো তো হচ্ছে, যেটা আমরা আজকাল প্রায় দেখি কম্পিউটার ভিশন সিনড্রোম একটা রোগ, আপনি জানেন নিশ্চয়ই, যে যারা অনেক কম্পিউটারে কাজ করে ইয়ং বয়সে, তারা কিন্তু 2-3 ঘন্টা কাজ করে, একসঙ্গে কাজ করে যাচ্ছে, কোনো বিরতি নাই, এক নাগারে 4-5 ঘন্টা করছেন, তারা কিন্তু অনেক কমপ্লেন করেন। তারা বলেন আমার আনএক্সপ্লেন হেডেক হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, আমি আর ঘাড়টা ব্যথা হচ্ছে, মাথাটা ব্যথা হচ্ছে, এই যে জিনিসগুলো হয়, এগুলো তো কম্পিউটার ভিশন সিনড্রোমের মধ্যে চলে আসে। এবং আমরা বলি যে আপনি যদি চশমা পাওয়ার থাকে, অবশ্যই পাওয়ার দিয়ে পরে কম্পিউটারটা ইউজ করবেন। এবং আপনি 2 ঘন্টা পর পর একটু রেস্ট নেবেন, চোখটাকে রেস্ট দেবেন, একটু গ্রিন দিকে তাকাবেন, তাহলে পরে আপনার চোখটা ভালো থাকবে। স্যার, যারা কম্পিউটারে কাজ করছে সেই সংখ্যাটাও তুলনামূলকভাবে কম। আমি যদি কম্পারেটিভলি যদি বলি যে আমরা যেমন সারাদিন মোবাইলের দিকে তাকিয়ে আছি, কখন একটা আপডেটেড নিউজ আসছে বা কোথায় কমেন্ট করছি বা ফেসবুকের প্রতি আমাদের এক ধরনের আসক্তি আছে, সেটি কি আমার চোখের পানি যেটাকে আপনারা বলেন বা এটা ড্রাই করে ফেলছে, মানে কি ক্ষতিটা হয়? ডেফিনেটলি আপনি ঠিকই বলেছেন। অ্যাকচুয়ালি কম্পিউটার সিনড্রোম বলতে যে শুধু কম্পিউটার তা নয়, কিন্তু মানে যে কোনো স্ক্রিন, সেটা হতে পারে ল্যাপটপ, হতে পারে মোবাইল, হতে পারে ট্যাব, যে কোনো স্ক্রিনে আপনি সময় দিচ্ছেন, আপনি কিন্তু অনেকক্ষণ তাকিয়ে থাকছেন। এই তাকিয়ে থাকলে কি আমাদের ব্লিঙ্কিংটা কম হয়, আর ব্লিঙ্কিং না হলে চোখের পানিটা শুকিয়ে যায়, তখন চোখ শুষ্ক শুষ্ক লাগে, চোখে ডিসকমফোর্ট লাগে, চোখটা খারাপ লাগে। এটা আপনি ঠিকই বলেছেন যে স্ক্রিন টাইম যত বেশি হবে তত চোখটা শুষ্ক হবে। কিন্তু স্যার, স্ক্রিন টাইম বেশি হলো, কিন্তু কোন পদ্ধতি বা কি নিয়ম কানুন মানলে অন্তত কম্পারেটিভলি ক্ষতি কম হবে? যেটা আমি একটু আগে বলেছি সেটা হলো যে এক নাগাড়ে 2 ঘন্টার বেশি কোনো স্ক্রিনে তাকানো যাবে না। 2 ঘন্টা পর পর 5 মিনিট গ্যাপ দিতে হবে একটা। আরেকটা নিয়ম আমরা বলি যে 20-20, অর্থাৎ 20 মিনিটস কাজ করার পর 20 সেকেন্ড হলেও চোখটা বন্ধ রাখবেন বা একটু অন্যদিকে তাকাবেন। এটাও একটা রুল আছে। সবুজ দেখার কথা বলছেন? সবুজ হলো যে একটা গ্রিন চোখটাকে ভালো রাখে, সেই জন্য আমরা বলি যে একটু বাইরের দিকে জানলা দিয়ে তাকাবেন, দেখবেন আপনার চোখটা আবার ঠিক হয়ে গেছে। এমনি সবুজ তো এমনি একটা মানসিক প্রশান্তিও দেয়, সেটা আসলে চোখের প্রশান্তির কারণেই হতে পারে। জি, আরেকটা বিষয় যোগ করতে চাই, সেটা হলো যারা অনেক কাজ করেন স্ক্রিনে, তাদের চোখের পানি একটা আর্টিফিশিয়াল ওয়াটার একটা আমরা ইউজ করতে দেই। এটা দিলে হয় কি, মাঝে মধ্যে মনে হয় যে চোখটা পানিটা কমে যাচ্ছে বা চোখটা একটু ড্রাই হয়ে যাচ্ছে, ওটা মাঝে মধ্যে যদি আর্টিফিশিয়াল টিয়ার ফ্লুইড দেন চোখে, তাহলে কিন্তু চোখটা অনেকটা কমফোর্টেবল থাকবে। এটা আমরা অনেক সময় প্রেসক্রাইব করে দিই। আচ্ছা, মানে ওইটার কোনো সাইড ইফেক্ট না, সাধারণত সাইড ইফেক্ট চাইলে তিনি সাধারণত নাই। স্যার, আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথির কথা আসলে ডায়াবেটিস সূত্রে অনেক বেশি জানি, মানে এটি কতটা ভয়াবহ আকারে আসছে এবং এটিও কি গ্লুকোমার মতো কি চিরতরে অন্ধ করে দেয়? অবশ্যই অবশ্যই। এটা আপনি বলছিলাম যে বাংলাদেশে এখন 1.31 মানে বলবো কতটা, প্রায় 1 কোটির বেশি, 1,30,00,000 লোক এখন বাংলাদেশে ডায়াবেটিস রোগে আক্রান্ত। তার মধ্যে বলা হচ্ছে 19 লক্ষ লোক ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে অন্ধ হয়ে গেছেন। কাজে অন্তত অনেক একটা বড় সংখ্যা। এবং আনফর্চুনেটলি এই রেটিনোপ্যাথিও কিন্তু সিমটম থাকে না, কারণ রোগী বুঝতে পারেন আমার ডায়াবেটিস আছে, হঠাৎ করে একদিন বললো আমি তো চোখে দেখতে পাচ্ছি না, আমার এই চোখে দেখতে পাচ্ছি না, কি হলো, আমরা পরীক্ষা করে দেখছি চোখে হেমোরেজ হয়ে গেছে। কিন্তু উনি যদি আগে থেকে 2 বছর আগে আমার কাছে আসতেন, আমি চোখ পরীক্ষা করে দেখতাম যে হ্যাঁ ছোটো ছোটো রক্তনালী আছে, আমি তাকে ইঞ্জেকশন দিতাম, তাকে লেজার করে দিতাম, উনি ভালো হয়ে যেতেন। আচ্ছা। এবং মারাত্মক হলো যে চোখে রক্তক্ষরণ যখন অল্প অল্প হয়, তখন আরেকটা রোগ হয়, সেটা হলো কি এই রক্ত অল্পতার কারণে এই রক্তনালীগুলো চোখের ভেতরে যে অ্যাঙ্গেল থাকে, আপনি জানেন যে চোখের চারিদিকে একটা অ্যাঙ্গেল থাকে, 360 ডিগ্রি অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলের মাধ্যমে চোখের ভেতরে ফ্লুইডগুলো আসে এবং যায়, যে নিউট্রিশন যে ফ্লুইডগুলো অ্যাকোয়াস ফিবার, এটা আসে এবং যায়। তো এই অ্যাঙ্গেলগুলো বন্ধ হয়ে গেলে আমরা বলি অ্যাঙ্গেল বন্ধ গ্লুকোমা। তো ডায়াবেটিসে কী হয়, যখন এরকম নিউ ভেসেল তৈরি হয় তখন অ্যাঙ্গেলের মধ্যে নতুন নতুন রক্তনালী তৈরি হয় এবং অ্যাঙ্গেলগুলো বন্ধ করে দেয়। তারপরে প্রচণ্ড মানে প্রেশার বেড়ে যায়, 80-90 প্রেশার হয়ে যায় চোখের, তখন লোক কিন্তু অন্ধ হয়ে যান। অর্থাৎ ডায়াবেটিস থেকে উনি রক্তক্ষরণে ডায়াবেটিস অন্তত হলেন, কিন্তু অন্তত হলেন বেশি গ্লুকোমাতে।
ডায়াবেটিক যেটা আমরা বলি নিউভাস্কুলার গ্লোকোমা, এইখানে কিন্তু অন্ধ হয়ে যাচ্ছেন। এবং এই অন্ধত্ব যেটা যার প্রেশার 50, 60, 70 হয়ে গেছে, তার মানে কি, তার মানে চোখের নার্ভের উপরে তার প্রেশার অনেক বেশি পড়েছে। এবং নার্ভের যদি এরকম 60-70 প্রেশার 1-2 দিন থাকে, এটা অ্যাট্রোফি হয়ে যায়, নার্ভটা মারা যায়। এবং নার্ভ একবার মারা গেলে আর কখনো জীবিত হয় না। সুতরাং উনি কিন্তু আর কখনো ভালো দেখতে পারবেন না। কাজে এই নিউভাস্কুলার গ্লোকোমার আগের স্টেজে যদি কেউ আসেন, তখনও তার চিকিৎসা করা যায়। তাকে রক্তক্ষরণে আমাদের রেটিনা কলিগ যারা আছেন, রক্তটা পরিষ্কার করতে পারেন, পরিষ্কার করে লেজার করে দিতে পারেন, তখনও কিন্তু ভালো হওয়া সম্ভব। কিন্তু যখন এটা গ্লুকোমা পর্যায়ে চলে যায়, তখন এটাকে ভালো করা আমার মনে হয় খুব ডিফিকাল্ট। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আলোচনা ফিরছি আবারও। স্যার, আমরা কিউরিওসিটি থেকে আপনার কাছে জানার যে গ্লুকোমাজনিত কারণে যার চোখ অন্ধ হয়ে গেল, ডায়াবেটিক রেটিনোপ্যাথির কারণে হয়ে গেল, তাদেরকে অন্য আর কি কোনো পথই নাই? ব্যাপারটা কি এরকম? যেমন আমরা বলি যে আমরা নতুন দৃষ্টিদান যাদের একেবারেই দৃষ্টি স্বল্পতা আছে, তাদের নেই, ওদের আসলে নাই। কর্নিয়া যদি অন্ধত্ব হলে আছে, কর্নিয়া পাঠানো যায়, কিন্তু রেটিনা নষ্ট হলে, নার্ভ নষ্ট হলে নাই, কোনোভাবেই না। কিন্তু আমরা যেমন ট্রান্সপ্লান্টের কথা হয়তো বলি, চোখ উঠিয়ে দিয়ে অন্য কারো চোখ, সেটাও সম্ভব না। সেটা ট্রান্সপ্লান্ট, সে কর্নিয়া, উপরের কর্নিয়াটা, ভেতর রেটিনা। তার মানে তো সেটার থেকে অনেক বেশি ভয়ঙ্কর গ্লুকোমা। এবং অবশ্যই কর্নিয়া যন্ত্রপত্র প্রিভেন্টেবল, এটা ঠিক করা যায়, অনেক চেঞ্জ করা যায়। এবং এই বিষয়টা যেটা আপনি বারবার বলছেন যে মানে দৃষ্টিশক্তির সমস্যার ক্ষেত্রে বা অন্ধত্বের ক্ষেত্রে এটা কিন্তু মানুষের হাতে। অনেকটা অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেস, মানুষ চাইলে এটা সমস্যার সমাধান করতে পারে। স্যার, আমি একটু ওষুধের প্রসঙ্গে আসবো। বাংলাদেশের আমরা বলছি যে 98% ওষুধ আমরা নিজেরা তৈরি করছি, যদিও এখানে প্রশ্ন আছে, কারণ আমরা অনেক কাঁচামাল এখনো বাংলাদেশ তৈরি করতে পারছি না। কিন্তু চোখের ওষুধের আলোচনা কম্পারেটিভলি কম হয়। বাংলাদেশের চোখের যত ধরনের রোগ আছে, আমাদেরও এখানে অপশন ফার্মা যেমন আমাদের এখানে সহযোগিতা করছে আমাদের অনুষ্ঠানটি, বা আরও যারা কাজ করছে, মানে আমরা কেমন ওষুধ এখন তারা তৈরি করতে পারছে বাংলাদেশে, সেটি যদি বলেন, মানে সেটা বিশ্বমানের হচ্ছে কিনা? এটা আর একটা যদি সময় থাকে, আমরা যে ক্যাটারাক্টের লেন্স নিয়ে একটা অনেক সময় প্রশ্ন করে, খুব কমন একটা প্রশ্ন, কোন লেন্সটা ভালো? এই যে আমি অপারেশন করবো ক্যাটারাক্টে, কোন লেন্সটা ভালো? এটা অনেকে প্রশ্ন করে। আপনি বলতে পারেন যে এরকম, আমাকে তো অনেকে জোস করে যে কোন লেন্সটা ভালো, জানেন তো এই লেন্সটার ব্যাপারে আপনি কীভাবে নির্ধারণ করেন, এটা একটু বলে দিলে মানুষের হেল্প হবে। এই লেন্সের তো অনেক রকম পার্থক্য আছে। যেমন আমরা হার্টের রিংয়ের ক্ষেত্রে যেমন জিজ্ঞেস করি যে কোনটা ভালো কোনটা খারাপ, সেক্ষেত্রে লেন্সের ব্যাপারে মানুষ আসলে জানবে কিভাবে বা এটির পার্থক্য কিভাবে করবে? অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আমি মনে করি প্রায় প্রতিদিনই আমাদের পেশেন্টরা আমাদেরকে এই প্রশ্নটা করেন যে স্যার, আমি তো সার্জারিটা করবো, ফ্যাকো সার্জারি করবো, কিন্তু কোন লেন্সটা ভালো হবে? আমি এক কথায় বলতে চাই যে এটা আসলে রোগীদের বোঝা মুশকিল যে কোনটা ভালো হবে। এটা ভালো বলবেন আপনার চোখের ডাক্তার বা চোখের সার্জন, কেননা চোখের ভেতরে পরীক্ষা করার পর আমরা নির্ধারণ করি যে কোন লেন্সটা তাদের ভালো হবে। কারণ আজকাল তো মানুষ অনেক ভালো ভালো লেন্স নিতে চান, অনেকেই আছেন, কিন্তু যদি তার চোখের মধ্যে, যেটা আমরা আলোচনা করছিলাম, যে কোনো কারণে গ্লোকোমা আছে বা চোখে রক্তক্ষরণ আছে, তাদের কিন্তু ওই যে ট্রাইফোকাল লেন্স, যেটা দিলে চোখে দূরে দেখা যায়, কাছে দেখা যায়, মাঝখানে, এটা কিন্তু ভালো হবে না। কেননা তাদের কন্ট্রাস্ট সেন্সিটিভিটি কম থাকে, রাত্রে কম দেখেন, এই লেন্সও কম দেখে। তাদের জন্য ভালো হলো মনোফোকাল লেন্স, অর্থাৎ যে লেন্সগুলো দূরে দেখা যাবে ভালো, কিন্তু কাজ খেয়ে বা কম্পিউটার জন্য আমার আলাদা একটা চশমা নিতে হবে, তাদের জন্য এটা ভালো। কিন্তু ডেফিনেটলি যিনি আমার কাছে আসলেন, তার যদি ক্যাপাসিটি থাকে, বাজেটে প্রবলেম না থাকে, উনি একটু ভালো লেন্স নিতে চান, তাহলে উনি চোখ যদি সুস্থ থাকে, ডেফিনেটলি তার জন্য ভালো হলো ট্রাইফোকাল লেন্স, যেটা উনি দূরে দেখতে পারবেন, মাঝখানে দেখতে পারবেন, নিঃসন্দেহে উনি অনেক এনজয় করবেন তার দৃষ্টিটা। এই দুটো। আরেকটা হলো যে অনেকের চোখের পরীক্ষা করার পর আমরা দেখি যে ওনার চোখে অ্যাঙ্গেল পাওয়ার আছে, সিলিন্ডার পাওয়ার আছে, কিন্তু আমরা আগে যেমন ছিল যে এই ধরনের লেন্স অ্যাভেলেবেল ছিল না, কিন্তু এখন ইন্ট্রাওকুলার লেন্স এটা অ্যাভেলেবেল হয়েছে, যে আমরা টোরিক লেন্স, যেটা আমরা সিলিন্ডার পাওয়ার সহ পাওয়া যায়, তো সেটা যদি ইমপ্ল্যান্ট করে দেই তাহলে উনি ওই দূরে সম্পূর্ণ ভালো দেখতে পারবেন। যদি এটা না করি তাহলে কী হবে, উনি কিন্তু ওই অ্যাঙ্গেল পাওয়ারটা বাদ থাকে, অত ভালো দেখতে পারবেন না। এই ধরনের লেন্স আমরা ইউজ করি। আমি যে কথাগুলো সবই কিন্তু সফট লেন্স, যেটা ফ্যাকো সার্জারিতে আমরা করে থাকি আর কি। এগুলোই মূলত ব্যবহার করা একটু এক্সপেন্সিভ বেশি, কিন্তু যদি আমরা SICS করি তাহলে কিন্তু এত দামি লেন্সের খুব একটা প্রয়োজন হয় না। সেক্ষেত্রে আমরা হার্ড লেন্স, PMMA লেন্স যেটা আমরা বলি, সেটা একবারে আমরা ইমপ্ল্যান্ট করে দিতে পারি এবং খুব অল্প খরচে সেটা মানুষ কিন্তু পেতে পারেন। বাট আমি মনে করি যে বাংলাদেশে
যে কোনো লোকের জন্য আমাদের এই ব্যবস্থাটা আছে, যত দরিদ্রই হোক না কেন বিনামূল্যে আমরা এই অপারেশনটা করার ব্যবস্থা আছে। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে কাউকে সিঙ্গাপুর গিয়ে অপারেশন করার প্রয়োজন নাই, কারণ সিঙ্গাপুরে যে লেন্সটা অ্যাভেলেবেল সেটা আমাদের আছে, আমেরিকাতে সেটা আমাদের আছে, যে পদ্ধতি করবেন যে মাইক্রো সেটা আমাদের আছে। কাজে আমি মানুষকে সবসময় উৎসাহিত করি যে বাংলাদেশের যে অবস্থা এখন বর্তমানে আছে ক্যাটারাক্ট সার্জারিতে, আমি মনে করি আপনাকে বিদেশে আর কোনো প্রয়োজন নাই। ইনশাল্লাহ আমরা এখানে কনফিডেন্টলি এই চিকিৎসাটা দিতে পারছি এখন। স্যার, একই সঙ্গে আপনারা বহু বছর ধরে চেষ্টা করার পরেও এই যে দৃষ্টিদান বা কর্নিয়া দান যেভাবে বলি না কেন, এটিকে জনপ্রিয় করা যাচ্ছে না, এটার পেছনের কারণ কি বা একটু পরিবর্তন হচ্ছে কিনা, কি অবস্থায় আছে? প্রথম কথা হলো আপনি ঠিকই বলেছেন যে করা যাচ্ছে না। এর কারণ হলো আমরা এই যে কর্নিয়া, আপনি যেটা বললেন যে চোখের কর্নিয়াজনিত অন্তত যেটা চোখের উপরে যে অংশটা কালো যা দেখা যায় কর্নিয়া একদম ট্রান্সপারেন্ট, এই ট্রান্সপারেন্ট কর্নিয়া যখন ঘোলা হয় তখন আমরা দেখতে পাই না, কর্নিয়াজনিত অন্ধত্ব বলা হয়। তখন কিন্তু এই ট্রান্সপ্লান্ট করা যায়, অন্য মানুষের কর্নিয়া এনে আমরা নিতে পারি। কিন্তু আমাদের দেশে এই কর্নিয়া ডোনেশনটা খুব একটা পপুলার হয়নি। সেটা বলেন মানুষের কুসংস্কার হতে পারে, মানুষের ধর্মীয় কারণ হতে পারে, যে কোনো কারণে কিন্তু মানুষ একজন আর যে কর্নিয়া ডোনেট করবেন এটা কিন্তু যেমন ইন্ডিয়াতে, শ্রীলঙ্কাতে, নেপালে হয়েছে, যেটা আমাদের দেশে এতটা জনপ্রিয়তা পায় নাই, যে কারণে আমরা কর্নিয়া পাচ্ছি না। কিন্তু ইসলামে কি কোনো বিধিনিষেধ আছে? আমাদের একটা ল আছে বাংলাদেশে যেটা বিধিনিষেধ নাই, কিন্তু তারপরেও আমরা দেখি যে অনেকেই হয়তো একটু মনে করেন না আমার কর্নিয়া দেওয়া ঠিক হবে না, আমার বাবার কর্নিয়া দেওয়া ঠিক হবে না, এসব কারণে জনপ্রিয়তা পাইনি বলে আমরা কর্নিয়া অত বেশি পাই না। কিন্তু এখন একটা ভালো কথা হলো যে আমাদের অনেক কর্নিয়া সার্জন তৈরি হয়েছে, যারা কিন্তু নেপাল থেকে, শ্রীলঙ্কা থেকে, আমেরিকা থেকে কর্নিয়া আমদানি করে এখানে বাংলাদেশে অনেককেই কিন্তু কর্নিয়াজনিত অন্ধত্ব চিকিৎসায় দিচ্ছেন, ট্রান্সপ্লান্ট করছেন। তাতে করে আমি বলবো যে গত 10 বছরের তুলনায় আমরা অনেক দূরে এগিয়ে গেছি কর্নিয়া ট্রান্সপ্লান্টে এবং ভালো রেজাল্ট পাচ্ছি আমরা। কর্নিয়া ট্রান্সপ্লান্ট করে মানুষের অনেক উপকার হচ্ছে, এটা আমরা দেখছি। কিন্তু আনফর্চুনেটলি আমাদের সচেতনতার অভাব এখনও রয়েছে, যেটা আমি মনে করি আপনি যেটা বললেন যেটা উদ্যোগ নেওয়া দরকার, যে মানুষকে সচেতন করতে হবে যাতে তারা কর্নিয়া দান করেন এবং কর্নিয়া অনেক পাওয়া সম্ভব, তাহলে সম্ভব হবে। স্যার, আমি খুব ছোট করে একটু জানতে চাই যে বাংলাদেশ চোখের চিকিৎসায় যে ওষুধ ব্যবহার হয় সেখানে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছি কিনা? আমি বলবো যে আলহামদুলিল্লাহ আমরা গত অনেক বছর যাবতই প্রায় স্বয়ংসম্পূর্ণ। খুব কম সংখ্যক ওষুধই আমরা বাইরে থেকে আনতে হয়। কারণ আমি আমাদের ফার্মাসিউটিক্যালসের ধন্যবাদ দিই যে আমরা যারা গ্লোকোমার চিকিৎসা করি বা অন্যান্য রোগের চিকিৎসা করি তাদেরকে যায় ছিল না, এই ওষুধগুলো আগে ছিল না, এগুলো কিন্তু তারা বাংলাদেশে অ্যাভেলেবেল করেছেন, প্রস্তুত করছেন এবং বলবো যে অনেকটা কম দামেই করেন। হয়তো রোগীদের জন্য অনেকটা বেশি হতে পারে। একটা এক্সাম্পল যেমন প্রোস্টাগিন অ্যানালগস, আমেরিকাতে কিন্তু $100 দাম, আমাদের এখানে 500 টাকায় পাওয়া যায়। সেই তুলনায় তো অনেক ভালো, অনেক করা যায়। এবং আমরা যে আজকে অপশনির আমাদের যে স্পন্সর করছে ওনারা কিন্তু বাংলাদেশের প্রথম এই যে প্রেজারভেটিভ ফ্রি ওষুধটা বাংলাদেশে আনেন। যেটা আপনি জানেন যে প্রেজারভেটিভ থাকে ওষুধের মধ্যে, থাকলে কি হয় চোখের অনেক দিন রাখা যায়, 1 মাস রাখা যায়। কিন্তু এটাতে একটা অসুবিধা হলো চোখটা জ্বালা পোড়া করে। আচ্ছা, অনেক রোগী এটা সহ্য করতে পারেন না, অনেকের অ্যালার্জি হয়। তো প্রেজারভেটিভ ফ্রি হলে কি হয়, ওই অ্যালার্জিটা কমে যায়। তো এই যে ওষুধগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ, বাট এর মেশিনপত্র অনেক খরচ, কিন্তু ওনারা এনেছেন। এর পরবর্তী অনেক কোম্পানি এনেছেন। তো আমার মনে হয় যে তারা কিন্তু করছেন, তারা চেষ্টা করে যাচ্ছেন এবং আমাদের দেশে অনেক ওষুধ তো বিদেশেও পাওয়া যায়। আমি জানি যে মালয়েশিয়া, সিঙ্গাপুরে অনেক জায়গায় কিন্তু এরা এক্সপোর্ট করছেন। একই সঙ্গে কি বাংলাদেশে চশমা তৈরির ক্ষেত্রে আমরা কি বিশ্বমানের চশমা তৈরি করতে পারছি না? আমরা এখনো আমরা পারি নাই, কারণ আমাদের চশমা আমদানি করতে হচ্ছে এবং আমি আমার চশমার কথা বলি, আমার এটা ইন্ডিয়া থেকে আনা হয়েছে, হায়দ্রাবাদ থেকে। কারণ কি এই ধরনের চশমা আমাদের এখনো ফ্যাক্টরি তৈরি হয় নাই, কিন্তু চাহিদা প্রচুর আছে। কেন চশমা প্রচুর আছে? অনেকে চায়না থেকে নিয়ে আসছেন, অনেকে বিভিন্ন দেশ থেকে কাঁচামালটা নিয়ে আসেন, এখানে গ্রাইন্ডিং করেন, এখানে তৈরি করেন, কিন্তু অরিজিনাল যে মেশিনটা, ল্যাব যেটা, সেটা কিন্তু এখন বাংলাদেশে ভালো তৈরি হয়নি। আপনারা সাজেস্ট করছেন না? আমরা করছি এবং আপনি শুনে খুশি হবেন যে আমাদের লেন্স মার্ট একটা কোম্পানি হয়েছে, যেটা বাংলাদেশ হাসপাতালের অনেক ডাক্তার, আমরাও সেখানে ইনভলভ আছি এবং বাইরের অনেক লোকজন সেখানে আছেন। এটা বেশ বড় একটা অঙ্কের একটা প্রতিষ্ঠান হচ্ছে। আমাদের আশা আছে যেটা জার্মানির যে ইন্টারন্যাশনাল যে ল্যাব, সেই ল্যাবের মতো করে একটা ল্যাব বাংলাদেশে প্রতিষ্ঠা করবার জন্য। এটা অনেক খরচ, মানে আমরা হিসাব করি প্রায় 40-50 কোটি টাকার একটা মতো খরচ। তো এই টাকাটা আমরা জোগাড় করে আমরা চেষ্টা করছি যে বাংলাদেশে করার জন্য। তাতে হবে কি, এই যে বিদেশ থেকে একটা চশমা আপনি আনতে চান আপনার 15-20 হাজার টাকা খরচ হবে, কারণ বাংলাদেশে আপনি অর্ধেক খরচে পাবেন, ভালো কোয়ালিটি পাবেন। আপনি প্রশ্নটা করার জন্য ধন্যবাদ দিই। আমরা মনে করি যে চশমা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেন থাকবো? জি, আমরা যদি একটা ভালো চশমা
মানুষ বিদেশ থেকে না এনে বা বিদেশ থেকে না বাংলাদেশে তৈরি করা সম্ভব হয়, তাহলে কেন হবে না? অনেকে জানেনই না যে আমরা যেটা চশমা করছি এটা আসলে বাইরে থেকে আসছে বা আমাদের দেশে নাই, কিন্তু আমরা চেষ্টা করছি এটা খুব আমরা ভালো। তাদেরকে একদিন আমাদের এখানে ইনভাইট করতে চাই, আপনি চাইলে, যে আমরা এই বিষয়ে কথা বলতে চাই আর কি। জি, অবশ্যই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবার। অধ্যাপক নজরুল ইসলাম, আপনার কাছে জানবো যে ন্যাশনাল আই কেয়ার বা এরকম একটা সরকারের একটি প্রজেক্ট আছে, আমরা অনেক কথা শুনেছি, অনেক কাজ হচ্ছে, আসলে কি হচ্ছে, কেমন হচ্ছে, সেখানে চ্যালেঞ্জ কি, আরও কি কি সরকারের করা উচিত বলে আপনি মনে করেন? মানে বিশ্ব দৃষ্টি দিবসের আলোচনায় আসলে এইটা সরকারকে মনে করে দিতে চাই। জি, অনেক ধন্যবাদ। অবশ্যই বাংলাদেশ সরকার করছেন, তারা বিভিন্ন ন্যাশনাল আই কেয়ার প্রোগ্রামে বিভিন্ন রকম রোগের উপরে গবেষণা থেকে শুরু করে ট্রিটমেন্ট করছেন। বাংলাদেশে প্রায় 300 আপনি জানেন আই কেয়ার সেন্টার আছে, এবং গভর্নমেন্টের প্ল্যান আছে আরও 250টা বাড়ানোর, যাতে করে প্রতিটি ইউনিয়নে, প্রতিটি জেলায় জেলায় যেন চোখের চিকিৎসা থাকে এবং মানুষজন সেখানে যেতে পারে, খুব অল্প কাছে 3-4 মাইলের মধ্যেই একটা সেন্টার যেন পেতে পারে, এটা গভর্নমেন্ট করে যাচ্ছেন। এবং সেখানে এমন পর্যায়ে ডাক্তার নিয়োগ দেওয়া হচ্ছে যিনি কিছুটা হলেও চোখের রোগ নির্ণয় করতে পারবেন এবং রেফার করতে পারবেন। যেমন উনি যখন বুঝতে পারেন এটা ছানি, উনি রেফার করে দিলেন, এটা গ্লোকোমা উনি রেফার করে দিলেন, ওখানে কোনো ডায়াবেটিক রেফার করে দিলেন। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস করা হচ্ছে যে ওখানে কম্পিউটার থাকবে, স্লিট ল্যাম্প থাকবে এবং অপথলমোস্কোপি যেটা বলা হয়, যে টেলি অপথলমোস্কোপির মাধ্যমে আমরা ওখানকার যে ছবিটা দেখবো ঢাকায় বসে আমরা দেখতে পারবো। এই যে 200 ভিশন সেন্টারের কথা আমরা শুনেছিলাম, সেটা কি হয়েছে? সেটা হচ্ছে, সেটা করা হচ্ছে এবং অলরেডি আগের গভর্নমেন্ট করেছিলেন, সেগুলো কাজ চালু আছে, এগুলো করছেন গভর্নমেন্ট। আরেকটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজি, যেখানে কিন্তু অনেকগুলো গবেষণা হচ্ছে, সেখানে অনেক সার্ভিসও দেওয়া হচ্ছে, এটা ন্যাশনাল বোর্ডে করা হচ্ছে। নন গভর্নমেন্ট পর্যায়েও কিন্তু বিভিন্ন সোসাইটি করছে, যেমন আমরা গ্লুকোমা সোসাইটি করেছি, রেটিনা সোসাইটির কাজ করছেন, কর্নিয়া সোসাইটি কাজ করে যাচ্ছেন, তো বিভিন্ন সোসাইটি কাজ করছে, গভর্নমেন্টের সঙ্গে সঙ্গে এটা কাজ করে যাচ্ছেন। তবে আমি মনে করি আরও করা দরকার। আমি ছোট করে একটু বিষয় জানতে চাই যে এবার আসলে জুলাই আন্দোলনের কারণে চোখ নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, চিকিৎসকরা মানবিক কারণে অনেককে সহযোগিতা করেছেন, কিন্তু একই সঙ্গে যে ধরনের আঘাতপ্রাপ্ত হয়েছে, মানে একেবারে গুলির মাধ্যমে, মানে এই ধরনের চিকিৎসা করতে গিয়ে আপনাদের আরেকটা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে কিনা বাংলাদেশের যারা সার্জন, মানে এই জায়গায় আপনার একটু বক্তব্য শুনতে চাই। জি, অবশ্যই। আমরা নিজেরও কিন্তু অনেক ভাই বোনদেরকে হেল্প করেছি ওই সময় জুলাই মাসে, এবং অমানবিকভাবে তারা আঘাতপ্রাপ্ত হয়েছেন। অনেকের চোখ নষ্ট হয়ে গেছে, অনেকের চোখ পার্সিয়ালি নষ্ট হয়েছে। আমার একটা পেশেন্ট ছিল, ও এই দিক থেকে গুলি ঢুকে আরেক দিক বেরিয়ে গেছে। ফরচুনেটলি সেন্টারটা অক্ষত ছিল। একাডেমিক দিক থেকে বা এটা জানার ক্ষেত্রে বা এই ধরনের সার্জারি সুসম্পন্ন করার ক্ষেত্রে কি অভিজ্ঞতা হলো বাংলাদেশের? প্রথম অভিজ্ঞতা হলো যেটা ডেফিনেটলি এটা নতুন অভিজ্ঞতা, কারণ এরকম এত মানুষ চোখের আঘাত নিয়ে বা চোখের ভিতরে গুলি নিয়ে আসেনি কখনো বাংলাদেশে, এবং এটা আনইমাজিনেবল, আনথিঙ্কেবল, আনএক্সপেক্টেড। মানে সেই জায়গায় আমরা করেছি এবং আমরা যাদের যাদের চিকিৎসা দেওয়া সম্ভব করেছি, এবং আপনি খুশি হবেন যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে তাদেরটা বিনা খরচে করে দিয়েছি। বাংলা হাসপাতাল করেছে, বিভিন্ন হাসপাতালও করেছে। মানে আমার জানার প্রসঙ্গ হচ্ছে যে আমরা আরো লার্নিং মানে হলাম কিনা, মানে আমরা আরো বেশি জানলাম, কিন্তু এই লার্নিং এর মধ্যে কোনো ইয়ে নাই, ভালো লাগা নাই। এই লার্নিংটা আসলে কষ্টের, যে আমরা এত মানুষের, এত ভাই বোন, যারা যুবক ভাই বোন, তাদের যে এই কষ্টটা হয়েছে, এটা দেখে আমাদেরও চোখ দিয়ে পানি পড়েছে যে কি হলো দেশে। আমি শেষ প্রশ্ন করতে চাই স্যার, একজন সুস্থ মানুষও যদি মনে করে যে আমরা যে প্রসঙ্গ বলছিলাম যে আপনার চোখকে ভালোবাসুন বা আমি আমার চোখকে ভালোবাসতে চাই, আসলে নিয়মিতভাবে সপ্তাহে, মাসে বা বছরে অন্তত কোন অভ্যাসগুলোর মধ্যে দিয়ে আমাদের যাওয়া উচিত? প্রথম কথা হলো যে আপনার যে চোখটা আছে এটা চিন্তা করতে হবে। আমরা তো ভুলে যাই যে আমার চোখ আছে, চোখের অসুখ না হলে কিন্তু আমরা মনে করতে পারি না যে চোখটা আছে। সুতরাং চোখটা আছে চিন্তা করতে হবে, চোখকে ভালোবাসতে হবে, এবং চোখে ভালোবাসার জন্য আপনাকে নিয়মিত চোখের পরীক্ষা করতে হবে, যে বয়সেই হোক না কেন। আর যেটা বললেন যে আমরা যারা মুসলিম তারা যখন অজু করি চোখটা ভালো করে ধুয়ে দেই, এটাই কি চোখটা অনেক পরিষ্কার হয়ে যায়। তখন আমরা কিভাবে ধুই? আমরা তো চোখ বন্ধ করে অনেক সময় না, অজু করার সময় চোখটা খুলে আমরা পানি ধুতে হবে এবং দেই, এবং মাঝে মধ্যে আপনি চোখটা খুলে যে পানিটা দিবেন পরিষ্কার হয়ে যায়। যদি চোখে কোনো রকম কোনো সমস্যা ফিল করেন, সঙ্গে সঙ্গে চোখ ডাক্তারকে দেখানো উচিত, এটা একটা বিষয়। আর যেটা আমরা আলোচনার মাধ্যমে চলে এসেছে যে বাচ্চাদের ক্ষেত্রে প্রি স্কুলিং স্ক্রিনিং, বড়দের ক্ষেত্রে 35 বছর বয়সে চোখের ডাক্তারকে দেখানো, এবং প্রতি বছর দেখানো। আমার মনে হয় যে আমি অনেক দেশ জানি যারা প্রতি বছর যখন
তাদের সার্ভিসে প্রমোশন হবে বা কিছু হবে, তারা বলে 1 বছরের দেখাও, তার মধ্যে চোখের পরীক্ষাটাও থাকে। তো আমাদের সেরকম কিছু নাই। তো এই জন্য প্রতি বছরই যদি একবার চোখের পরীক্ষাটা করানো হয় এবং আমাদের ডাক্তার সাহেব যদি ঠিকমতো চোখ পরীক্ষাটা করে দেন, তাহলে এই যে অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেস যেটা আমরা আলোচনা করছি আজকের দিনে বিশ্ব দৃষ্টি দিবসে, এটা কিন্তু এড়ানো অবশ্যই সম্ভব বাংলাদেশে। আমি একেবারে শেষ প্রশ্ন হিসেবে জানতে চাই আপনার কাছে, এটি আসলে সত্যিকার অর্থে শেষ, যে সৃষ্টিকর্তা আমাদের যে চোখ দিয়েছেন, চোখের যে এই যে পলক পড়ার যে ব্যাপার বারবার, মানে এটি বিজ্ঞানসম্মতভাবে কি কারণে চোখ আপনা আপনি ভালো থাকে, সেটি যদি একটু মানুষকে জানান। বিজ্ঞান সূত্রে সাধারণত নর্মালি চোখে যদি কোনো আঘাত না পায়, যদি কোনো রোগ না হয়, তাহলে তো ভালো থাকবে। যেমন ডায়াবেটিস থাকলেও যদি কন্ট্রোল করে থাকেন নর্মালভাবে, গ্লুকোমা আর্লি স্টেজে আসেন, তাহলে ভালো থাকা সম্ভব। কিন্তু আমরা দূষণে বা রাস্তাঘাটে যে এগুলো হতে পারে, যেমন বাংলাদেশে কিন্তু দূষণ অনেক বেশি, কিন্তু সেক্ষেত্রে আমরা যেটা বলি যে আপনার চোখটা ড্রাই হয়ে যেতে পারে। আপনি যদি ড্রাই ফিল করেন, আপনি আর্টিফিশিয়াল টিয়ার্স ইউজ করবেন, এটা একটা ভালো দিক যেতে পারে। আর সবচেয়ে বড় কথা চোখের যত্ন বলতে যে জিনিসটা বোঝায়, যে তার চোখটা ওয়াশ করা, দেখা, পরীক্ষা করা, খাওয়া দাওয়াটা, সবুজ শাকসবজি খাওয়া, হলুদ ফলমূল খাওয়া, তাহলে নিশ্চয়ই ভালো থাকবে। কিন্তু আমি যেটা বলবো যে আগে যারা বলছেন ভুলে না গেলে হয়, আমার চোখটা যা আছে এটা যদি আপনি মনে রাখেন, তাহলে নিশ্চয়ই চোখটা ভালোবাসবেন এবং চোখটা ভালো থাকবে ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আপনাকে আবার অভিনন্দন জানিয়ে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। স্যারের কথা ধরেই বলি যে আপনার চোখ আছে, আপনি এটি ভুলে যাবেন না। আমরা আসলে ভুলেই যাই, যখন খুব ভালো দেখি কোনো সমস্যা হয় না আমরা ভুলে যাই। তবে চোখের যত্ন আমরা যেমন শরীরের যত্ন, মনের যত্ন, চুলের যত্ন, নানান যত্ন নিয়ে থাকি, আমাদের চোখের যত্ন নেওয়া উচিত। কারণ এই কোনো ক্ষেত্রে গ্লুকোমাজনিত অন্ধত্ব বা ডায়াবেটিক রেটিনোপ্যাথির কারণে আপনার দৃষ্টি একবার হারিয়ে গেলে এটি কোনোভাবেই ফেরানো সম্ভব নয়। তাই সাধারণ সমস্যা থেকে শুরু করে বড় সমস্যা সব কিছু আপনি অন্তত নজরে রাখুন যে আপনি কোনো সমস্যার মধ্যে আছেন কিনা। যদি থাকেন তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।